এ এমনই এক নিষ্পাপ আর ভাগ্যহীনা নারীর কাহিনী, যার যৌবন তার লোভী মামা এক দুশ্চরিত্রের হাতে বেচে দিয়েছিল। কে তুমি? আমি তোর প্রেমিক রে, তোর ভালোবাসার লোক। আরে এমন কি দুষ্টুমি করতে আছে সোনামণি? পারে নাগিন, তোর দাঁতের কামড় একদম নেশায় ভরা। আমার কাছে আমি তোকে রানী করে রাখবো। পালাবি তুই? কোথায় পালাবি? দাঁড়া দাঁড়া, না মারবি না। আরে করিস না, আমি তোকে ভালোবাসি, করিস না। তুই আমার রানী। খোলো, দরজা খোলো। আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবেন কি? কোনো চিন্তা করো না, এসো। মহিলাদের পেট ভরানোই তো পুরুষদের কাজ। আমি তোমার পেট পুরোপুরি ভরে দেব। এসো, চলো চলো। বেকা। হ্যাঁ হুজুর। খাবার বেড়েছো? এক্ষুনি বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি বেড়ে দাও। হ্যাঁ হুজুর। সুন্দর, অতি সুন্দর। বসো, এসো এসো, বসো বসো বসো। হুজুর, এই নিন, খাবার বেড়ে দিয়েছি। বেড়ে দিয়েছিস খাবার? এবার যা, সরকারি কাজে নাক গলাতে নেই। বুঝতে পেরেছি হুজুর। নাও, খেয়ে নাও আর জীবনের মজা নাও। খাও। হায় 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 হায়, যে খেতে পায় না সেই বোঝে পেটের কি জ্বালা। খাও খাও, পেট ভরে খাও, খাও খাও। সুন্দরী, তোর খিদে তো আমি মিটিয়ে দিলাম, আমার খিদেটা কে মেটাবে? হ্যাঁ, দোহাই ভগবানের, আমাকে একটু খেতে দিন। ভগবানের আর এক নাম হলো মানুষ, বুঝেছ? আগে আমাকে ভোগ করতে দাও, আমি তোমার থেকেও বেশি ক্ষুধার্ত। আগে আগে আমাকে খেতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি আমার সঙ্গে করতে পারেন। আরে সারা রাত পড়ে আছে সুন্দরী, বারবার খিদে মেটাতে থেকো। হ্যাঁ, কখনো কখনো পেটের আর কখনো কখনো আমার। চলো। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেয়ে নিতে দিন। তুমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি তো প্রতি মুহূর্তে ক্ষুধার্ত। চল। মা, তোর জীবনের গল্পটা সত্যি খুব কষ্টের। ঘাবড়াস না একেবারে, এই পৃথিবীতে তুই আর একা নোস। আমি তোকে জীবনের সঙ্গে লড়াই করার সাহস দেব।
মিস্টার সিংহ, এখন আপনি সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি বাড়ি যেতে পারেন। আপনার দেখাশোনার জন্য একজন ভালো নার্সের দরকার। ভালো নার্স? এর কাজ দেখে আমি তো বাজি ধরে বলতে পারি এর থেকে ভালো নার্স আমি আর কোথাও পাবো না। ওয়েল, শি ক্যান গো উইথ ইউ। থ্যাংক ইউ ডক্টর। কি ডক্টর, কি অবস্থা দেখছো? আগের থেকে অনেক ভালো আছেন। আচ্ছা, এখন আপনি চলাফেরা করতে পারেন, কিন্তু নো টেনশন, নো স্ট্রেন। এখন আপনারা নার্সেরও দরকার নেই। সিস্টার, কাল থেকে তুমি হসপিটালে জয়েন করতে পারো। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি আসছি। মেনটেন দিস প্রোগ্রেস। গুড ডে। গুড ডে। গুড ডে স্যার। থ্যাংক গড। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু মন্নু, আজ জীবনে প্রথমবার আমি অনুভব করছি যে মানুষ একটা স্বাধীন ঘোড়া, যাকে কাবু করার জন্যে একটা মজবুত লাগাম দরকার। এত পয়সা আর ধনসম্পত্তি থাকতেও আমি জীবনে একদম একলা। শুনেছি তুমিও নাকি একলা। মানে হলো আমাদের দুজনের জীবনই একদম সত্য প্রবাহিত জলের মতো। হ্যাঁ মোনা, কেননা আমরা একে অপরের কিনারা হয়ে যাই? বলো মোনা, বলো। তোমার উত্তর শোনার জন্য আমি অস্থির হয়ে পড়েছি। সিনা সাহেব, আপনার আর আমার মধ্যে এখনো একটা রাত বাকি আছে। আমায় একটু সময় দিন ভাববার জন্য। মোনা, এই রাতের সকাল আমি হতে দেব না। মনোরমা, কি ভাবছ মনোরমা? এই না কি সিনা সাহেব বুড়ো আর তুই জোয়ান, কিন্তু সেই জোয়ানিটা কি কাজে, যেটা রুটি দুটো টুকরোর জন্য বিক্রি হয়ে যায়? না, দেখা যায় তো জোয়ানি 4 দিনের মাত্র। মনে রাখিস, এত বড় সুরক্ষা আর সম্মান তুই জীবনে কোনো দিন পাবি না। আজ ধন আর সম্পদ তোর পায়ে পড়ে আছে, উঠিয়ে নে। না, আমি তোকে বলছি উঠিয়ে নে কে, উঠিয়ে নে মনোরমা, উঠিয়ে নে কে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, তাহলে সকালে নাটকের রিহার্সাল হচ্ছে? হ্যাঁ, 2 পয়সা নার্স, তুই আমার বুড়ো কাকাকে নিজের হাতের মুঠোর মধ্যে করেছিস। এর আগে তুই এই সমস্ত সম্পত্তি নিজের কবজায় নিস। আমি তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। Shut up, you brute! এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে মোনালিসাকে নয়, তোকে বার করা হবে। কি বলছো কাকা? চুপ! যদি ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আইসে বেরিয়ে যা এখান থেকে। ঠিক আছে কাকা। I am sorry মোনালিসা। এই অকম্মার ঢেকি আমার স্বর্গীয় ভাইয়ের একমাত্র ছেলে। এ তোমাকে যা যা বলেছে তার জন্য খারাপ ভেবো না। সিনা সাহেব, আমি কাউকে কিছু বলতে চাই না। আমরা নার্স, আমাদের এইসব কথা শোনার অভ্যেস আছে। না মোনালিসা, আজ থেকে তুমি কোনো মামুলি নার্স নও। এই শহরের নামজাদা ধীরেন্দর সিনহার স্ত্রী। হুজুর, কি হলো? হুজুর, মালিনীকে ছেড়ে দিন আর শালিনীর সঙ্গে কথা বলুন। সরকার হলে অপেক্ষা করছে। কি বলছিস বেকা? শালিনী এসছে, আমার মনের রানী। শোন, মালিনীকে 25 টাকা দিয়ে পেছন দরজা দিয়ে ভাগিয়ে দে। আমি একটু শালিনীর কাছ থেকে ঘুরে আসি। শালিনী। নমস্কার আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ, এসব কি মানধাত্তার আমলের মেয়েদের মতো কথা বলছো? হ্যাঁ, আজকের মতো কথা বলো। আমি আজকের নয়, এখনকার কথা বলতে এসেছি। এখনকার কথা বলতে এসছো? চলো বলো।
সবলা নিকেতনের বার্ষিক অধিবেশনের জন্য চাঁদা চাই। ও, চাঁদের মুখ থেকে চাঁদার কথা? হ্যাঁ? পুরো ঘরে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। আপনি দিনের বেলাও স্বপ্ন দেখেন? কেন দেখব না? হ্যাঁ, কেন দেখব না? স্বপ্নের রাজকুমারী যে সামনে হাজির। ইউ নটি ওল্ড বয়। বলুন কত লিখব? ও, এই বাড়িটাও তোমার আর এই বাড়ির সবকিছুই তোমার। হ্যাঁ, তোমার যা ইচ্ছে লিখে দাও। তাহলে আপনার তরফ থেকে 500 টাকা লিখে দিই? কেন 5টা আঙুল দেখাচ্ছ? হ্যাঁ, থাপ্পড় মারবে নাকি? হ্যাঁ, কম করে 1001 টাকা লেখো। 1000? আরে তুমি লাখ টাকার 1 টাকা। হ্যাঁ, তোমার জন্য 1000 টাকা কোনো ব্যাপার নাকি? থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, এই নিন রসিদ আর বের করুন 1000। 1000? এই নাও। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আঙ্কেল, হ্যাঁ আমার সুন্দরী, আজ না হয় কাল তো সুযোগ পাবই। আই এম সরি ডার্লিং, আই এম সো সরি। সাহেবকে রাতের ওষুধ দিয়েছো? মেম সাহেব দেওয়ার খুব চেষ্টা করেছি কিন্তু দেওনি। ও ইউ আর সো ইউজলেস। ওহো ডার্লিং, কুল ডাউন প্লিজ প্লিজ। কাম, আমার পাশে এসে বসো। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। কেন এই বেচারির ওপর তুমি রাগ করছো? সিস্টার, ওষুধগুলো দাও। জল। ও নটি বয়। এবার তাড়াতাড়ি ঘুমের বড়িটা দিয়ে দাও, সকালে পুনা যেতে হবে। মনোরমা, তুই তো একটা নদী, তাও তোর এত পিপাসা। গাড়িটারও এখনই খারাপ হওয়ার দরকার ছিল। দাঁড়াও, আরে দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। শুনুন শুনুন। কি হয়েছে মেম সাহেব? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। এখনই ঠিক করে দিচ্ছি। খুবই সুন্দর, এক একটা পার্টস নাগিনার মতন নিজের জায়গায় ফিট আছে। তবে গাড়িটা চলছে না কেন? এখনই ঠিক করে দিচ্ছে সোনা। ছাড়ো, 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 ছেড়ে দেবো সোনা। শয়তান! আমি ভিজে কাপড়টা ছেড়ে ফেলেছি, কিন্তু আমার জন্য আপনার অনেক ঝামেলা হয়েছে। না না, ঝামেলার কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? বম্বে। কালকে একটা ইন্টারভিউ আছে। কোন কোম্পানিতে ইন্টারভিউ আছে? একটা অনেক বড় ফার্ম আছে, সিনা অ্যান্ড সিনা। মে আই কাম ইন স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইয়াং ম্যান,
এমনিতে তো তোমার ঠিকঠাকই মনে হচ্ছে, তবু এই বয়সে তোমার শ্বাসের কষ্ট। স্যার ব্যাপারটা যদি তাই হয় তাহলে আমি ব্যাপারটা মেনে নিচ্ছি। কি বলতে চাইছো? স্যার এই বিল্ডিংয়ের সব লিফট খারাপ হয়ে গেছে। ও মাই গড, তাহলে এই 17 তলা তুমি সিঁড়ি দিয়ে উঠে এলে? ইয়েস স্যার। তো আন্দাজ করে বলো এই 17 তলা পর্যন্ত কতগুলো সিঁড়ি আছে? স্যার যে লক্ষ্যে পৌঁছাতে চায় সে কখনো সিঁড়ি গোনে না। স্প্লেন্ডিড, তুমি অনেক উপরে যাবে। থ্যাংক ইউ স্যার। মোনা ডার্লিং, ইয়েস ডার্লিং। প্লিজ কাম। হ্যাঁ, এ হলো মিস্টার অরুণ। হ্যালো। ডার্লিং, এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে তোমার কি ওপিনিয়ন? ওয়েল, এনার বায়োডাটা আর বাকি ডিটেলস দেখে এনাকে জবে রাখা যেতে পারে। গুড, কনগ্রাচুলেশনস ইয়াং ম্যান, ইউ হ্যাভ গট দ্য অ্যাপ্রুভাল অফ মাই ওয়াইফ, দ্য ভাইস চেয়ারম্যান অফ দিস ফার্ম। তুমি আজ থেকেই জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। শোন, আজ শনিবার, ব্যাংক থেকে 25,000 টাকা তোল। শোন, রবিবারের রেসে 25,000 লাগিয়ে 5 লাখ কামিয়ে নে, আর সোমবারে ব্যাংকে 25,000 টাকা ভরে দিবি। ব্যাস ব্যাস, যদি আমি রেসে হেরে যাই তাহলে জেলের ঘানি আমাকে ঘোরাতে হবে। আরে তুই জেলে যাবি বললেই হলো নাকি? তাহলে তোর এই বন্ধু তোর কোন কাজে লাগবে? হ্যাঁ, হাত মেলা। আরে হাত মেলা। এখন আমার ইজ্জত তোমার হাতে আছে। এখন তুমি একজন যে আমাকে বরবাদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারো। যদি আমি ব্যাংকে 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে, আমার ঘর বরবাদ হয়ে যাবে। একজন যুবতী মেয়ের বাবাকে দয়া করো সাধু। আরে 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 আরে, দয়া তো ভিখারিদের ওপর দেখানো হয় দিন দয়াল। তুই আমার বন্ধু বলে কথা, প্রিয় বন্ধু। একজন বন্ধু হয়ে অন্য বন্ধুকে কি করে সভ্যশান্ত হতে দেখি? হ্যাঁ, কি করে দেখি বলতো? আয় আয় আমার সাথে, এখন বন্ধুত্বটাকে আত্মীয়তায় বদলে ফেলি। চল। আত্মীয়তা? হ্যাঁ, আয় আমার বুকে আয়। তোর শালিনীকে আমার বাড়ির লক্ষ্মী বানিয়ে দে বন্ধু। সাধুরাম, বলো না সাধুরাম যে বন্ধুর মেয়ে নিজের মেয়ের মতোই হয়। আরে ভক্তের ওপর দয়া করো দীনদয়াল। যখন তোর মেয়ের গর্ভ থেকে আমার মেয়ের জন্ম হবে তখনই তো বুঝবো মেয়ের মূল্য কি। এখনো তো আমার বিয়েই হয়নি, আমি এই মধুর সম্পর্কটা কি করে বুঝবো বল? সাধুরাম, হ্যাঁ, আমার অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু এত নিচে আমি হয়ে যাইনি যে আমার নিজের মেয়েকে বেঁচে দেবো। সর্বনাশ! ওর সাথে আমার বিয়ে দিয়ে তুই মোটা টাকার মালিক হয়ে যাবি। হ্যাঁ, যদি রাজি না হোস তাহলে তোর জেল যাওয়ার পর তো সুন্দরী মেয়ে প্রতি রাতে বিক্রি হতে থাকবে টাকার বদলে নানান লোকের হাতে। একদম না, শালিনী মরে যাবে কিন্তু নিজের ইজ্জতকে কখনোই বেচবে না। অপরাধ আমি করেছি, তাই এর শাস্তি আমি ভোগবো। দীনদয়াল, আমিও এমন ফাঁদ পেতেছি, তোর পাখি একদিন এসে ঠিক ফাঁসবে। বাবা, তোমায় তোমার বাচ্চাদের দিব্যি, দরজা খুলো বাবা। এইদিকে এদিকে, এটার উপর ওঠ, উঠে দেখ বাবা কি করছে। দিদি দিদি, বাবা তো ফাঁসি লাগাচ্ছে। চলে যা, তো সব এখান থেকে চলে যা। কখনোই নয় রিকি, তুই ওপর থেকে ছিটকিনিটা খুলে দে। বাবা, কেন তোরা আসলি? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে, ছেড়ে দে। কি হয়েছেটা কি তোমার? আমাকে মরতে কেন দিলি না মা? আমার বেঁচে থাকার অধিকার নেই। কিরকম কথা বলছো বাবা? তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? এরকম করার আগে এটা তো ভেবে দেখতে যে তুমি চলে গেলে আমাদের কি হবে। আমি ব্যাংক থেকে 25,000 টাকা তছরূপ করেছি। 25,000? হ্যাঁ, 25,000। আর ওই সমস্ত টাকা আমি রেসে হেরে গেছি। রেসে? হ্যাঁ, এখন আমার নিশ্চয়ই জেল হবে। আর তারপরে তোদের সবাই চোর দীনদয়ালের বাচ্চা বলবে। এটা আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। এরকম পরিস্থিতি আসবে না বাবা।
মোনা ডার্লিং, আমার জীবনের বাকি কটা দিন আমি তোমার সাথেই কাটাতে চাই, কিন্তু তোমার জেদের জন্যে কতকটা বাধ্য হই আমায় লন্ডন যেতে হচ্ছে। ডার্লিং, আমি চাই তুমি অনেক দিন ধরে বাঁচো, কিন্তু তোমার ঠিক হয়ে যাওয়াটা দরকার। তোমার মুখের কথা যেন ফলে। একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। কোন কথা? আমাদের অরুণকে বলো ওর কাজে খুশি হয়ে আমি ওকে ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দিয়েছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সুইটার, পুরো 3 দিন হয়ে গেছে তোমাকে দেখিনি। 3 দিন এমন লাগলো যেন 3 জনম হয়ে গেছে। এখন তো 3 পলকও তোমার থেকে দূরে থাকতে পারবো না। 3 পর? আমি তো তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। সত্যি? কিন্তু ভাবো, সিনা সাহেবকে লন্ডনে পাঠানো ছিল, আর ওনার অ্যাবসেন্সে ওনার বিজনেস ম্যাটার্সগুলো দেখার ছিল। সেটা পরে দেখো, আগে মন ভরে তোমাকে দেখতে দাও। তুমি তো সবকিছু দেখেছো অরুণ, এখন আর আমার কাছে এমন কি আছে যেটা তুমি দেখতে চাও? তোমার মন, যেটা সমুদ্রের থেকেও বেশি গভীর, যেটা মাপার জন্য এক জনম অনেক কম। আমি তোমাকে একটা ভালো খবর শোনাতে চাই। তুমি ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর হয়ে গেছো। মোনা, তোমার ভালোবাসা ঋণে পরিণত হচ্ছে, আর আমি বুঝতে পারছি না তোমার ঋণ কিভাবে শোধ করব। আই এম সো হ্যাপি ফর ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। বাহ, কি ফিল্মি লাভ সিন জমিয়েছো। ইউএস কাউন্ট্রেল, বিনা অনুমতিতে আমার কেবিনে কিভাবে এলে তুমি? রাগ করো না অরুণ বাবু, রাগ করো না। যতক্ষণ হিন্দি ফিল্মে কোনো ভিলেন চলে না আসে, ততক্ষণ কাহিনীতে কোনো মজা আসে না। বাহ মোনা দিদি, বাহ, দারুণ ব্যাপার। বিয়ে অন্য কোথাও আর প্রেম করা অন্য জায়গায়। টাকা ছড়িয়ে চাকর বানানো তোমার কাছ থেকে শেখা উচিত। স্টপ ইট বাস্টার্ড! কি করছো অরুণ? আমি প্রাণে মেরে ফেলে দেবো। স্টপ ইট অরুণ বাবু, এই ঘুষের জবাব দিতে আমি সমস্ত অফিসকে এখানে ডাকতে পারি, কিন্তু আমি ওই কুত্তাদের দলে নই যে মালিকের ঘরে হামলা করে খাবার খেয়ে নেয়। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। বেচারা সিনা সাহেব লন্ডন গেছে হার্টের চিকিৎসার জন্য। ব্যাস, শুধু ওনাকে ফেরত আসতে দাও, তারপর তোমাদের প্রেম কাহিনীর। হ্যাঁ, শুনিয়ে দিও সেই গল্প। আমিও চাই সিনা সাহেব জেনে যাক যে আমি মোনাকে কতটা ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করতে চাই। নাও গেট আউট অর আই উইল পুট ইউ আউট। যাচ্ছি অরুণ বাবু। এখন দেখাটা সিনা সাহেব লন্ডন থেকে ফিরে আসলেই হবে। একটা কুকুরের মুখ থেকে পড়া টুকরো একটা বিড়ালের ভাগ্যে গিয়ে পড়লো। গেট আউট, আই সে গেট আউট। বাই বাই, চাও। এটা তুমি কি করলে অরুণ? কি করলে? সেটাই যেটা আমাকে অনেক আগেই করা উচিত ছিল। মোনা, এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করাটা আমার আর ভালো লাগছে না। তোমার এটা কি ভালো লাগবে কি একজন ভদ্রলোক মরার আগেই মরে যান? মিস্টার সিনার এর আগে 2বার হার্ট অ্যাটাক এসেছে। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে না যে ওনার 3rd অ্যাটাকটা এসে যাক, যাতে তুমি সিনা সাহেবের সব সম্পত্তি লুটতে পারো? কেন? এক্স্যাক্টলি। টাকা টাকা টাকা। মোনা, তোমার এত টাকার খিদে কেন বলতে পারো? আমিও একটুখানি খাবার খাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমিও একদিন গরিব ছিলাম। না অরুণ, তুমি সেই ভুক আর অভাব দেখোনি যা যা আমি দেখেছি। একটা মহিলার একা থাকার সমাজের থেকে লড়া একটা পুরুষের লড়াই থেকে অনেক বেশি মুশকিল হয়। তুমি একটা পুরুষ, তাই তুমি ফুটপাতে রাতে থাকতে পারো, কিন্তু একটা মহিলার জন্য এটা সম্ভব নয়। কেননা রাতের অন্ধকারে বাজার গলিতে
গলির সব কোনায় কোনায় মহিলার শরীরকে তছনছ করার জন্য একটা না একটা শয়তান দাঁড়িয়েই থাকে। তাই 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 মহিলাকে মজবুত দেওয়ারের ঘর চাই, একটা সাহারা চাই। তুমি সমুর পরে হাত তুলে আমার ঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছো। ও, আজ আমি বুঝতে পারছি যে তুমি সিনহা সাহেবের টাকাকে আমার থেকে বেশি ভালোবাসো। মোটেই নয়। এখনো সেই পরীক্ষার সময় আসেনি অরুণ, যেদিন আমার সম্পত্তি আর তোমার মধ্যে একজনের তরফে যেতে হবে। তখন আমি দুনিয়ার সব সম্পত্তিকে লাথ মেরে তোমার দিকে চলে আসবো অরুণ। মেম সাহেব, শালিনী ম্যাডাম এসেছেন। শালিনী? এত রাতে? আরে শালিনী, এত রাতে আমার বাড়িতে আসা কি কারণে এসেছো? কিছু চাইতে এসেছি দিদি, যেটা দেওয়ার মতো তোমার অবস্থা আছে, কিন্তু চাওয়ার জন্য আমি যোগ্য নই। চেয়ে তো দেখো, তোমার দিদি তোমাকে কোনোদিন কিছু মানা করে না। আমি এটাই আশা করেছিলাম দিদি। দিদি, আমার 25,000 টাকার খুব দরকার। 25,000? তো এটা কি কন্ট্রাক্ট ম্যারেজ? ইয়েস ম্যাম। দিয়ে দেব, আমি দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত? এই 25,000-এর জন্য তোমায় আমাকে মাত্র 25টা শব্দ লিখে দিতে হবে। এটা লিখে দিতে হবে তো যে টাকাটা কবে ফেরত দেব? ছি ছি ছি, এত ছোট কথা। শালিনী, তোমাকে তোমার দিদির বরাবর হওয়া উচিত। তোমাকে মাত্র এই 25টা শব্দ লিখতে হবে। তুমি গোনো, আমি লিখে জানাচ্ছি। আমি শালিনী শ্রী অরুণ বার্মার সাথে 1 বছরের জন্য সাথে থাকবো। আমি কথা দিচ্ছি কি 1 বছরের পরে ওকে ছেড়ে দেব। 1 বছর? একটা অচেনা ছেলের সাথে? দিদি, এই ব্যবসাটা তো একজন লোক আগেও করতে চেয়েছিল। কিন্তু সেই দেনদার 25,000 টাকার বদলে তোমার জীবনের সবথেকে বড় সম্পত্তি, তোমার মান সম্মানটা কিনতে চাইছিল। আমি ঠিক বলছি না? এখানে তো তা হবে না। অরুণ বর্মা আমাদের কোম্পানির একটা সম্মানীয় জওয়ান ডাইরেক্টর। ওর মা হয়তো যে কোনো দিন মারা যেতে পারেন। ওর সবথেকে বড় ইচ্ছা এইটাই যে মা মারা যাওয়ার আগে নিজের ছেলের বিয়েটা দেখে যাক। দেখা যায় তো এই এগ্রিমেন্টটা একটা ফর্মালিটি মাত্র। সে তো ঠিক আছে দিদি, কিন্তু ঘাবড়িও না, তোমার সব খরচা কিন্তু আমি করব, আর তোমার মান সম্মানটাও ঠিকভাবে বজিয়ে থাকবে। আমি সাক্ষী হয়ে সাইন করব। নাও আরো, এখন তুমি সাইন করে দাও। নাও, আমি সাক্ষী হিসাবে সাইন করে দিয়েছি। এখন 25,000 নিয়ে যাও, আমি আরো 25 দেব। এখন তবে তুমি একে মার কাছে নিয়ে যাও। এই ফুলগুলো তো খুব ভাগ্য ভালো, এদেরকে দেখে হিংসে হচ্ছে। কেন? তোমার সেই ভাড়ার বউটা কোথায়? ও বাপের বাড়ি গেছে বাবাকে টাকা দিতে। সিনহা সাহেবের খবর কি? লন্ডনে হার্টের ট্রিটমেন্ট করাচ্ছেন। চলো তাহলে আমরা আমাদের হার্টও ঠিক করি। মা নিজের বাবাকে বাঁচানোর জন্য তুই বিয়ে করলি? তুই নিজের ইচ্ছাকে মেরে ফেললি, তাই না? কিরকম কথা বলছো বাবা? অরুণ আর আমি তো একে অপরকে বহুদিন ধরে চিনি। তোমাকে বলার কখনো সাহসই হয়নি।
তুমি এটাকে সামলে রাখো। তোমার কথায় তো আমি চিকিৎসা করাতে লন্ডন চলে গেছিলাম, কিন্তু কি হলো? কিচ্ছু না, কিচ্ছু হলো না। ওয়েলকাম হোম কাকু। বেঁচে থাক বাবা। কাকু, আমি এক্ষুনি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই, কিন্তু ও তো তোমাকে ইম্পর্টেন্ট কথা বলতে চায়, কিন্তু আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? আমাদের অরুণ শালিনীকে বিয়ে করেছে। ওই দেখো না, অরুণ। আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, গড ব্লেস ইউ। কিন্তু আমার লাভিং বয় বিয়ের জন্য এত পাগল যে আমার অপেক্ষাও করলে না। আসলে স্যার ওই ব্যাপারটা হলো যে কাজ হ্যাঁ, হয় হয়, অবশ্যই হয়। আমাদের সাথেও এমনটাই ঘটেছিল, ওয়াজন্ট ইট ডার্লিং? আমি এখনই তোমাদের দুজনের জন্য বড় ফার্স্ট ক্লাস ব্রাইডাল সুইট কোনো ভালো হোটেলে বুক করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গো অ্যান্ড স্পেন্ড ইউর ব্রাইডাল টাইম। ওকে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, গড ব্লেস ইউ। মাই সিলি বয়, কাম, আই ওয়ান্ট টু টক টু ইউ সামথিং, কাম। বৌমার সামনে তো বলতে পারলাম না, তোমাকে বলছি। ফুলসজ্জার পরে সঙ্গে সঙ্গে তোমাকে গোয়া যেতে হবে। ওখানে মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানির হিউজ প্রজেক্ট তোমাকে হাসিল করতে হবে। আমি টেন্ডার ভরে দিয়েছি, মনে রেখো। এটা হাসিল করতে পারলে আমাদের এত ফায়দা হবে যে তুমি ভাবতেও পারছো না। আমি সম্পূর্ণ চেষ্টা করব স্যার। দ্যাটস লাইক এ ব্রেভ ইয়াং বিজনেসম্যান। তুমি তোমার নতুন বউকেও নিয়ে যাও, বিজনেস কাম হানিমুন ট্রিপ দুটি হয়ে যাবে। কে জানে, ঘরের লক্ষ্মীর সাথে লক্ষ্মী চলে এলো। মোনা, তুমি এই সময় এখানে? এটা তুমি কি করলে? আমি আর থাকতে পারলাম না অরুণ, তোমাকে এই বর রূপে দেখে আমি আর অপেক্ষা করতে পারলাম না। শালিনী, ও তো তোমার নকল বউ, তোমার আসল বউ তো আমি না। সেই জন্য এই ফুলসজ্জার রাতটা আমি তোমার সাথে কাটাতে চাই। সেটা তো ঠিক আছে, কিন্তু যদি সিনহা সাহেব জানতে পেরে যান? কিছু হবে না, আমি ওনাকে ওষুধ দিয়ে এসেছি, উনি এখন ঘুমিয়ে পড়েছেন। ও মাই ডার্লিং, ইউ আর বিউটিফুল, বিউটিফুল। I love you. Oh, Arun, I love you, darling. I love you. Love you. শালিনী, তুমি এই রুমে কেন এসছো? নিজের দিদি, মানে নিজের দিদির আসল রূপ দেখার জন্য। শালিনী, এবার বুঝতে পারলাম যে তুমি এই বিয়ের নাটকটা কেন করেছো। তোমরা বড় লোকেরা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য যা খুশি করতে পারো। বেচারা সিনহা স্যারের তো অনেক বয়স হয়ে গেছে, শারীরিক বাসনার জ্বালা সেই বুড়ো হাড় কি করে মেটাবে, যা অরুণ স্যারের যৌবন দিচ্ছে। শালিনী, তুমি এটা ভুলে যেও না, 25,000 টাকায় কেনা একটা নকল বউ। শুধু 25,000 টাকা না মিস্টার অরুণ, আমার মনে হয় খরচ একটু বেশিই হয়ে গেছে। 5 টাকার পেপারে করা প্ল্যানিং, 5,000 টাকায় কেনা মা, 50,000 টাকার পার্টি, আর 5 স্টার হোটেলের এই সুইট। কত নিরীহ সিনহা বাবু, আর কত চশমখোর তোমরা। আশীর্বাদ নেওয়ার সময় আপনি ওনার পা ছুঁয়েছিলেন, আর এখন ওনার বউয়ের সাথে আপনি ফুর্তি করছেন। লজ্জা করে না আপনার? তোমার এত সাহস, আমাদের লেকচার দিচ্ছ? না, আপনাকে বাস্তবের মুখোমুখি আনছি। আপনার মতো বড় বাড়ির মহিলারা মাইকের সামনে, ভিড়ের সামনে নারীর অধিকার নিয়ে ভাষণ তো দিতে পারে, কিন্তু নারীর কর্তব্য কখনো পূরণ করতে পারে না। লেডি মোনালিসা, তুমি মেয়েদের নামে একটা কলঙ্ক। তুমি দাঁড়াও, আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও ভুলতে পারবে না। না না অরুণ, না অরুণ, ওকে যেতে দাও। ওয়াও, বারে মোনা দেবী, আমি পা মাটিতে ঠেকাতে না ঠেকাতে তুমি এই হোটেলের রুমেও ঢুকে গেছো। তার মানে বউ ওখানে, ফুলসজ্জা এখানে, আর ফুলসজ্জার খবরে ভরা, সুগন্ধে ভরা এই ঘরটা কতটা হাস্যকর।
হাই খরচা পানি। হ্যাঁ, আরে তুই অরুণ কোথায় ছিলি এতদিন? আয় 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 আয়, বস বস বস। এবার বল আমাদের মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানির টেন্ডারের কি হলো? আরে ভাই কি বলবো, মনে হচ্ছে এটা আর পাবো না। কি বলছিস কি? এই কন্ট্রাক্টটা পাওয়া খুবই জরুরি, না হলে আমি সিনহা সাহেবকে মুখ কি করে দেখাবো? ভেতর ভেতর মনে হচ্ছে কেউ কাঁচি মেরে দিয়েছে। খবর পেলাম কন্ট্রাক্টটা আমাদের দেয়া হবে না, অন্য কাউকে দেওয়া হচ্ছে। দেখ অরুণ, কাল তোর নামে পার্টি রাখা হয়েছে। নিজের বউকে নিয়ে ঠিক সময়ে হাজির হয়ে যাবি। কোনো না কোনো রাস্তা বেরোবে। আর কি রাস্তা বেরোবে? আরে আরে অরুণ, অরুণ কোথায় যাচ্ছিস? শোন, এই রুমে আমি তোমাকে মদ গিলতে দেব না। তুমি কে আমাকে বারণ করার? হ্যাঁ, তোমার 25,000 টাকার বউ মদ খেয়ে যার তুমি শ্লীলতাহানি করতে কি চাও। ফালতু কথা বকছো? তুমি সোনার শেকল পরে মোনার কুকুর হয়ে থাকতে পারো শালিনী, কিন্তু আমি তোমার কেনা ছাগল হয়ে থাকতে পারবো না, যাকে তুমি নিজের ইচ্ছে মতো বলি দিতে পারো। তুমি কিন্তু তোমার সীমা পার করছো। আর তুমি জানোয়ার হয়ে গেছো। ওটা আমাকে দাও। আমি দেব না। আমাকে দাও বলছি। দেব না, দেব না। আরো বলছি, না। আরো বেশি চালাকি করার চেষ্টা করো না বলে দিলাম। ছাড়ো। হারামজাদি। বাহ, এক অসহায় মেয়ের গায়ে হাত তুলে আপনাকে কত ভদ্র আর সভ্য বলে মনে হচ্ছে। থামলে কেন? মারো, প্রাণে মেরে ফেলো আমায়। নিজের বাবার প্রাণ বাঁচানোর জন্যে তোমার ভাড়া করা বউ কি হয়ে গেছি? তুমি কি আমায় কেনা বেশ্যা ভেবে নিয়েছো? I hate you. I hate you. I'm sorry শালিনী, I'm extremely sorry. আসলে আজকের হার আমার সহ্য হচ্ছিল না। মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানি আমাদের সঙ্গে কোলাবোরেশন করতে রাজি হয়নি। সিনহা সাহেব আমার উপর কত ভরসা করেছিলেন, কত আশা করেছিলেন উনি। বুঝতে পারছি না আমি কি করে মুখ দেখাবো। আমি হেরে গেছি শালিনী, আমি হেরে গেছি। Come, come, my child. Surprise, my dear? এইটা আমাদের মেয়ে মারিয়ার ফটোগ্রাফ। শালিনী ডিয়ার, যখন তুমি বাড়িতে আসলে তেমন মনে হলো যেন বহুদিন পরে মারিয়া ফিরে এসেছে। এ তো হুবহু আমার চেহারা। ইয়েস, একদম তোমার মতো, ইনোসেন্ট, শিশু সুলভ। যখন আমাদের মারিয়া জন্মেছিল না, ঠিক তখনই ওর নামে একটা কোম্পানি খুলেছিলাম, মারিয়া অ্যান্ড কোম্পানি। খুব লাকি ছিল ও, খুব লাকি ছিল। কিছুদিনের মধ্যেই ওই কোম্পানি সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেল। মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানি তো আজও রয়েছে, কিন্তু আমাদের মারিয়া, আওয়ার ডটার, কি হয়েছিল ওর? একটি কার অ্যাক্সিডেন্টে আমাদের মারিয়া আমাদের থেকে অনেক দূরে চলে গেল। How sad, how tragic. গডও কতটা নির্মম হতে পারে, কিরকম অদ্ভুত খেলা খেলে। পৃথিবীর প্রচুর সম্পত্তি উনি 2 হাত ভরে আমাদের দিয়েছেন, কিন্তু আমাদের সব থেকে প্রিয়, সব থেকে আপন আমার বুকের টুকরো মেয়ে মারিয়াকে নিয়ে নিল। কেন 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 কেন? আপনি কাঁদবেন না, আমি আপনার মেয়ে। মারিয়া, মারিয়া,
Oh, Maria, my daughter. Oh, my sweet mama. My daughter. তুমি তুমি আমার ওয়াইফকে মাম্মা বললে? মাম্মা, পাপা, আরে এই ওয়ার্ড শোনার জন্য তো আমরা বহু বছর ধরে কষ্ট পাচ্ছি। মাম্মা, পাপা, তুমি তুমি আমাদের ডটার মারিয়া। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। এবার বলো, এই মাম্মা পাপা তোমার জন্য কি করতে পারে বলো? এক মা মরা মেয়ে মায়ের মমতা পেয়ে গেছে, এর থেকে বেশি আর আমি কি না চাই? না না না, মাম্মা পাপা নিজের মিষ্টি মেয়েকে এরকম খালি হাতে যেতে দিতে পারে না। ওয়েট, আমি তোমাকে এই বিজনেস কন্ট্রাক্ট উপহার স্বরূপ দিচ্ছি। কনগ্রাটস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা শর্ত আছে, এই কন্ট্রাক্টে আমার ডটার মারিয়া 10% পার্টনার হবে। অ্যাজ ইউ উইশ স্যার। শুনেছিলাম কোনো মানুষের বড় হওয়ার পেছনে একজন নারীর হাত থাকে, আর চোখের সামনে দেখে নিলাম। শালিনী, তুমি আমার প্রেরণা। প্রেরণা? ওপরে ওঠার সময় তোমার থেকে ভালো সিঁড়ি বদলাতে কে জানবে? কিন্তু মনে রেখো মিস্টার অরুণ, লুডোর এই খেলায় সিঁড়ির সাথে সাথে সাপও থাকে, যে মানুষকে একদম নিচে নামিয়ে দেয়। আর সেই স্বার্থের সাপ তোমার মধ্যে বিষ ঢেলে দিয়েছে। আমার অনুভব নিয়ে ইয়ার্কি মেরো না শালিনী। তোমার সঙ্গে কাটানোর সময় আমাকে পুরো বদলে দিয়েছে। বদলটা আমার সারল্যর জন্য নয়, বরং মারিয়া অ্যান্ড মারিয়া কোম্পানির তরফ থেকে আমার জন্য 10% প্রফিটের জন্য। আবেগের নাম করে ওই প্রফিটটা কত সহজে তুমি হজম করে যেতে চাও। তুমি আমাকে ভুল বোঝো না শালিনী। আমি আমার এই পাপে পূর্ণ মনটাকে সারা জীবনের মতো ধুয়ে ফেলতে চাই তোমার ভালোবাসা দিয়ে শালিনী। আজ আমি প্রথমবার পবিত্র আর সত্যিকারের ভালোবাসার অনুভব করছি, প্রথমবার। যদি তুমি সেটা মানো, তাহলে আমার জন্য সারা জীবনের মতো মোনাকে ছাড়তে পারবে? আমি ওকে মন থেকে মুছে ফেলেছি। আমি কি করে বিশ্বাস করব? বিশ্বাস করার জন্য কোনো প্রমাণ দরকার হয় না শালিনী। বিশ্বাস ভগবানের অন্য একটা রূপ। যদি মানো তাহলে দেবতা, আর না মানলে তাহলে পাথর। তুমি নাও মানলে ও আমার জীবনে কোনোদিন আর ফিরে আসবে না, কোনোদিন আসবে না। ঠিক আছে, যেদিন আমার বিশ্বাস হবে সেদিন আমার জীবন তোমাকে সঁপে দেব। শালিনী, এখন না, এখনো তো আমি তোমার 25,000 টাকায় কেনা বউ। I think this is all right. গুড মর্নিং স্যার, হিয়ার ইজ দ্য কন্ট্রাক্ট। কনগ্রাচুলেশন ইয়ং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস ছিল যে তুমি এই কন্ট্রাক্টটা হাসিল করেই ছাড়বে। স্যার, আপনিই তো বলেছিলেন ভালোবাসাই উন্নতির মূল কারণ। এই সব কিছু শালিনীর কারণে ঘটেছে। অবশ্যই সত্যিই তুমি খুবই ভাগ্যবান। আজ শালিনীর জন্যই তুমি আমাদের কোম্পানির 10% পার্টনার হয়েছ, সেটা সত্যি। কিন্তু আমার ওই মিষ্টি মা শালিনী কোথায়? স্যার, বিয়ে হওয়ার পর থেকে বেচারি এখনো মায়ের কাছে যেতে পারিনি, সেই জন্য বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গেছে। বাহ, এ তো খুব খুশির খবর। স্যার, সব থেকে বড় আফসোসের কথা হলো যে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি শ্বশুর বাড়ি যেতে পারিনি। বাবা অরুণ। ইয়েস স্যার। আমার তরফ থেকে তোমার ছুটি। কিন্তু সিনা সাহেব, অরুণ এখন কিভাবে যেতে পারে? ওর তো অফিসে এখনো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। কাকিমা, তুমি এটা খুব ভালো করে জানো যে অরুণ বাবু তোমার কোনো কাজ তো পেন্ডিং রাখে না। ম্যাম, মিস্টার সমু ঠিক বলছেন। এসো অরুণ, এসো। ভালো হয়েছে যে তুমি এখানে এসেছো, বসো। তুমি জানো না, তোমার আর শালিনীর বিয়েটা নিয়ে আমার মনে কত অদ্ভুত খেয়াল এসেছিল। এখন তোমাকে দেখলাম, মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। সত্যি বলতে আপনাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, কিন্তু কি করতাম, ব্যবসার কাজে এত ব্যস্ত ছিলাম যে। কাকু, এসো স্বপ্না, এসো। অরুণ, এ আমার মেয়েরই মতন। স্বপ্না, হ্যালো। তুই জামাই বাবুকে দেখার জন্য খুব উৎসুক ছিলি না? নে, এবার ভালো করে দেখে নে। ও, তো আপনি হলেন সেই ব্যক্তি
যে আমার দিদির মন চুরি করে নিয়েছে আর এমন ভাবে ভাগিয়ে নিয়ে গেছে যে আমাদের মধ্যে কেউ বুঝতেই পারেনি। ওই স্বপ্না, তোমাকে আমি কি বলবো, কথা ঘোরাতে তুমি খুব পটু দেখছি। আরে না। হ্যালো, কে? অরুণ, তোমার টেলিফোন। আমার ফোন? কোনো মেয়ে ফোন করেছে। আচ্ছা। হ্যালো, অরুণ বলছি। তুমি তুমি এখানে কেন ফোন করেছো? দেখো, আমি এখন আসতে পারবো না, এখন খুব ব্যস্ত আছি। তোমার আসার কোনো দরকার নেই, আমি আসছি। বাবা, কোন মেয়ে ফোন করেছে? আরে আরে বলো তো। কাকা বাবু, এই মেয়েটি কে হতে পারে যার আওয়াজ শুনে জামাইবাবু দৌড়ে পালালো? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এই এলাকায় জামাইকে চেনে এরকম কোন মেয়ে আছে। কাকা বাবু, জানার চেষ্টা তো করো, এটা তো আমার দিদির জীবনের ব্যাপার। অরুণ, তুমি? অরুণ, তুমি এসে গেছো? আমাকে এই সময় কেন ডাকলে? তোমায় মনে করে দেওয়ার জন্য। আমি একদিন বলেছিলাম না, যদি সম্পত্তি আর তোমার মধ্যে আমার কাউকে বাঁচতে হয় তো তবে আমি পুরো দুনিয়ার সম্পত্তিকে লাত মেরে তোমার কাছে চলে আসব। আজকে সে সময়টা এসে গেছে অরুণ। না মোনা, কাল যখন তোমার আর আমার মধ্যে টাকার পাঁচিল ছিল, ঠিক তেমন তোমার আর আমার মধ্যে ধর্মের পাঁচিল আছে। টাকার দেওয়াল তো ভাঙা যায়, কিন্তু ধর্মেরটা নয়। কোন ধর্ম? স্বামীর ধর্ম। শালিনী আমার ধর্মপত্নী। আর আমি? তুমি সেই নারী যে টাকার জন্য সবকিছু করতে পারে, সম্পর্ক থেকে শুরু করে অনুভব পর্যন্ত। তুমি একজন ধনী ব্যবসায়ীর পত্নী যে সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে আমার মতো মানুষকে কিনতে পারে। না অরুণ, তুমি এইভাবে আমার অপমান করে যেতে পারবে না। তোমার কি একদমই কিছু মনে নেই যে আমি নিজের সর্বস্ব তোমাকে দিয়েছি, আর আজকে আমি তোমার জন্য পর হয়ে গেলাম, আর ওই 25,000-এর এগ্রিমেন্ট করা তোমার বউ তোমার ধর্মপত্নী হয়ে গেল? আমি আমার জীবনের বই থেকে সেই পেজটা ছিঁড়ে ফেলে দিয়েছি মোনা, যেখানে তোমার নাম লেখা ছিল। আর আজকের পর তুমি আর এই গল্প কখনো শোনাবে না। ইটস ওভার, অল ওভার, ওকে? নো, ইট ক্যান নেভার বি ওভার। ছেড়ে দাও আমাকে। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না অরুণ। আমি তোমাকে আগেই বলেছি আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এমন বলো না অরুণ, নিজের থেকে আমাকে আলাদা করো না। ছাড়ো আমাকে। না অরুণ, আমার সাথে এইভাবে করো না। আই সেড লিভ মি। ছাড়ো আমাকে। দাঁড়াও অরুণ, একটা কথা কিন্তু মনে রেখো, একটি মহিলার ভালোবাসা যদি কোনো পুরুষের জীবনকে স্বর্গ বানাতে পারে, তো সেই মহিলা ওর জীবনকে দরকার পড়লে নরকও বানাতে পারে। হ্যালো মনোরমা দেবী। সাধুরাম, তুমি? যাক, আপনি তাহলে আমাকে চিনতে পেরেছেন। আমি শুনলাম নাকি তোমার ষাঁড় দড়ি ছেড়ে সেই গাভীর কাছে পালিয়েছে যাকে আমি পার্মানেন্টলি আমার গোয়ালে বেঁধে রাখতে চেয়েছিলাম। তুমি কি শালিনীর কথা বলছো? বাবা বাবা, আপনার কি বুদ্ধি, জবাব নেই। পেয়ে যাবে। পেয়ে যাব? কিন্তু কিভাবে? ওরা তো দুজনে বিয়ে করেছে। কিসের বিয়ে? আমি শালিনীকে 25,000 টাকার এগ্রিমেন্ট করিয়ে অরুণের সাথে ওর বিয়ে দিয়েছিলাম। মনোরমা দেবী, এটা শুধু কাগজ নয়, এটা একটা চাবুক, যেটার জোরে আমি ওই গাভী গরুকে আমার গোয়ালে আনবো আর তোমার ষাঁড়কেও তোমার গোয়ালে পৌঁছে দেব। আসি তাহলে। অরুণ এসে গেছে। আরে বাহ, তোকে তো দেখছি একদম সতী সাবিত্রী হয়ে গেছিস।
নিজের দিদিকে ভেতরে আসার জন্যে বলবি না? হ্যাঁ হ্যাঁ, এসো না। শালিনী, তুই তো অবিবাহিত অরুণের বাড়িটাকে বেশ সামলিয়ে নিয়েছিস দেখছি। আমি তোকে একটা ভালো খবর দিতে এসেছি। কেমন ভালো খবর? এইটাই যে তোর কন্ট্রাক্ট খতম হয়ে গেছে, তাই আমি তোকে আরও 25,000 টাকা দিচ্ছি। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুই আজাদ হয়ে গেলি। দিদি, তোমাকে অরুণ বলেনি যে আমরা সত্যি করে বিয়ে করে নিয়েছি? বিয়ে? ডোন্ট বি সিলি শালিনী। এই বিয়ের কন্ট্রাক্ট তো তোর মজবুরি আর আমার দরকারের মধ্যে একটা কন্ট্রাক্ট মাত্র ছিল। তোর যা দরকার ছিল সেটা তুই পেয়ে গেছিস, আর আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। ওকে, বাই শালিনী। আরে হ্যাঁ, আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি অরুণের বাচ্চার মা হতে চলেছি। সালা দীনদয়াল, ভিখারি কোথাকার! ও আমাকে অপমান করেছে, সাধুরামকে অপমান! হ্যাঁ, শালিনী, তোকে আমি এই বোতলেই বন্দি করব। আরে, এ তো মরে গেছে। শালিনীর মৃত্যুর খবরটা সবাই জেনে ফেলার আগে আমরা ওকে চিরকালের মতো সরিয়ে ফেলবো। ধর, ঠিক করে ধর, ধর ধর, ঠিক করে ধর, নামা নামা, আস্তে করে শুয়ে দে নিচে। নে, এবার মাটি চাপা দিয়ে দে। নে, ঠিক করে। এইবার শালিনীর মৃত্যুর খবর এই কবরে চিরকালের মতো চাপা পড়ে গেল। বন্ধু, একটা খুব খারাপ খবর আছে। কি খবর? মোনালিসা নিজেকে যে কোম্পানির মালিক বলে সেখানে আমাদের জামাই কাজ করে। বাপরে বাপ, একদম উচ্ছৃঙ্খল মহিলা। ওই মহিলা আমাদের জামাইকে পুরো বশ করে ফেলেছে। যাতে ওর বুড়ো বর জানতে না পারে, সেই জন্য তোমার মেয়ের সাথে অরুণের 1 বছরের জন্য, কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজ করিয়েছে। কন্ট্রাক্ট? হ্যাঁ। তার প্রমাণ? প্রমাণ? তোমার তার মানে প্রমাণ চাই? এই নাও, এই হলো সেই নকল বিয়ের কাগজ, মানে কপি। দেখো বন্ধু, ভালো করে দেখো। আমি তো তোমার মেয়েকে নিয়ে সংসার পাততে চেয়েছিলাম, আর অরুণ তোমার মেয়েকে আমের মতো চুষে খেয়ে আঁটিটা ফেলে দেবে, যে আঁটিতে কোনো কুকুরও মুখ লাগাবে না। আমি আজই বোম্বে যাব। নীচ পাপী, তুই আমার মেয়েকে জীবিত থাকতেই মেরে দিলি। বাবা, একবার আমার গায়ে হাত দিও না। তুই আমার মেয়েকে খুন করেছিস। হ্যাঁ, তুই আমার মেয়েকে খুন করেছিস। আমি তোকে কখনো মাফ করব না। আমি তোকে কখনো মাফ করব না। আমি তোকে কখনো মাফ করব না। ও, খুন? না না, আমি খুন করিনি, এটা মিথ্যে কথা। এই খুন আমি করিনি। আমি আদালতকে জিজ্ঞেস করছি, যে লোকটা তার পত্নীকে এত ভালোবাসে, মনে প্রাণে চায়, সে তার বাবাকে কি করে মারতে পারে? ভদ্রলোক যে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ইওর অনার, এখন আমি আদালতে এমন এক সাক্ষীকে উপস্থিত করতে চলেছি যে শুধু এই ঢঙের বিয়ের রহস্যটাই জানে না, বরং স্বর্গীয় দীনদয়াল বাবুর মৃত্যুর আই উইটনেসও বটে। অনুমতি দিচ্ছি। থ্যাঙ্কস ইওর অনার। আমার ওই সাক্ষী হলো সাধুরাম। সাধুরাম বাবু,
আপনার যা কিছু বলার আছে আদালতের সামনে সত্যি কথা বলুন। আমি যা বলবো সব সত্যি বলবো, আর সত্যি ছাড়া এই সাধুরাম কিচ্ছু বলবে না। এই বদমাইশটা 25,000 টাকা দিয়ে আমার প্রিয় বন্ধুর প্রিয় মেয়ে শালিনীকে 1 বছরের জন্য কিনে নিয়েছিল। না, কি যেন বলে ওটা, কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল। এই ব্যাপারটা যখন আমার বন্ধু জানতে পারে, আমাকে সাথে নিয়ে গেছিল অরুণের কাছে সত্যিটা জানার জন্য। কিন্তু এই বদমাইশটা আমার চোখের সামনে আমার বন্ধুকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সাধুরাম বাবু, আপনি চিন্তা করবেন না, ন্যায়ের এই আদালতে আপনার মৃত বন্ধুর সাথে সঠিক বিচার হবে। উকিল বাবু, যতক্ষণ না এই পাপীটা শাস্তি হিসেবে ফাঁসি হচ্ছে, আমার বন্ধুর আত্মা শান্তি পাবে না, কিছুতেই না। আমার পরবর্তী সাক্ষী হলেন মিস্টার সমু। মিস্টার সমু, আপনি এই কেসের ব্যাপারে যা কিছু জানেন আদালতকে বলুন। জজ সাহেব, সমস্ত শহর জানে যে আমার কাকু মিস্টার সিনহা একজন হার্টের রোগী। মিস মনোরমা একজন নার্স হয়ে আমার বুড়ো কাকুকে দেখাশোনা করতে এসেছিলেন, আর মোনালিসা হয়ে ওর মনকে এমন বেঁধেছিল, এমন ক্যাপচার করেছিল যে বুড়ো বয়সে উনি মোনাকে বিয়েই করে ফেললেন। কিন্তু এই নির্লজ্জ ধোঁকাবাজ জঘন্য চরিত্রের মহিলাটি আমার বৃদ্ধ কাকার চোখে ধুলো দিয়ে মিস্টার অরুণ বর্মার সাথে ভালোবাসাবাসি শুরু করে দেয়। আর একদিন আমি অরুণ আর মোনাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলি। ইয়োর অনার, যদি মিস্টার অরুণ বর্মা শালিনীর বাবাকে হত্যা না করত, তাহলে নকল বিয়ের রহস্যটা রহস্যই থাকত। শুনলেন ইয়োর অনার? ইয়োর অনার, এই হলো সেই নকল বিয়ের কাঁচা দলিল, যার মধ্যে শহরের বিখ্যাত মানুষ মিস্টার সিনহার পত্নী শ্রীমতী মোনালিসা সিনহার সাইন আছে। আর তাই জন্য আমি চাই শ্রীমতী মোনালিসা সিনহাকে আদালতে পেশ করার অনুমতি দেওয়া হোক, যাতে উনি বলতে পারেন নকল বিয়ের এই এগ্রিমেন্টে উনি সাইন কেন করলেন। আমি অরুণকে ভালোবাসতাম, এখন ভালোবাসি, আজ সারা জীবন ভালোবাসবো। বাবা, ইনি আবার কি বলছেন এসব? অরুণ আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। আমি অরুণ আর শালিনীর নকল বিয়েটা দিয়েছিলাম। আমি এটা চাইতাম না যে আমার আর অরুণের সম্পর্কটা কেউ জানুক। এই বিয়েটাকে আপনি শালিনীর মজবুরি বলতে পারেন, বা এটাকে আমার দরকারও বলতে পারেন। শুনলেন ইয়োর অনার? ইয়োর অনার, শ্রীমতী মোনালিসা সিনহার বয়ানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রীমতী মোনালিসা সিনহা নিজের মনের বাসনা পূর্ণ করার জন্যে অরুণ আর শালিনীর নকল বিয়ে করিয়েছিলেন, আর অরুণ জীবনের সমুদ্রটা পার করার জন্যে মোনা আর শালিনী নামের দুটো নৌকোয় পা রেখে দিয়েছিল। যখন স্বর্গীয় দীনদয়াল এই রহস্যের পর্দা ওঠাতে এলেন, তখন এই নির্দয় ওকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল আর মেরে ফেললো। বন্ধুত্বের দাম রাখতে গিয়ে সাধুরামের বন্ধুত্ব যে মারা গেছে সেই দীনদয়ালের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল, সেটা যে মারা গেছে সেই শালিনী ছাড়া আর কে বলতে পারে বলুন? কারণ সে তার মেয়ে ছিল। মোনালিসা আর অরুণের মধ্যে ঠিক কি সম্পর্ক ছিল, এটা শালিনী ছাড়া আর কে বলতে পারে মহামান্য? মৃত দীনদয়াল আর অরুণের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা শালিনী ছাড়া আর কে বলতে পারে? পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মৃত দীনদয়াল হার্টের পেশেন্ট ছিল। এবার তার মৃত্যু তার হার্ট অ্যাটাকের কারণে হয়েছে নাকি ও ফেলে দিয়েছে অরুণ? আমার ফাজিল বন্ধু তো অনেক সাক্ষী একজোট করেছে আদালতে যে আমার মক্কেলের ওপরে চুনকালি ছিটিয়ে চলে গেল, কিন্তু মৃত দীনদয়ালের মেয়ে শালিনীকে এই আদালতে কেন ডাকা হলো না, যে এই হত্যাকাণ্ডের আসল সাক্ষী? এই জন্যে, কারণ শালিনী বেপাত্তা হয়ে গেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনি যেটা বলতে চান এই কাঠগড়ে এসে বলুন।
অনার, আমি শালিনীর দুঃসম্পর্কের বোন। এই শয়তানটা আমার সহজ সরল দিদিটাকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছে, যখন কি প্রথম থেকেই মোনালিসার সাথে এর অবৈধ সম্পর্ক ছিল। যখন অভাগা বাপ সত্যি কথা জানতে অরুণের কাছে গেল, তখন এই শয়তানটা ওনাকে খুন করে দিল। এটা মিথ্যে কথা মাই লর্ড। এটা আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে ইওর অনার। যতক্ষণ শালিনীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, ততক্ষণ আমার মক্কেলকে সন্দেহের জাল থেকে বের করে দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার। পারিপার্শ্বিক অবস্থা আর সাক্ষ্যদের বয়ান থেকে কোথাও এটা প্রমাণ হয় না যে মিস্টার অরুণ মৃত দীনদয়াল বাবুকে খুন করেছেন। এই জন্য এই আদালত উপযুক্ত প্রমাণের অভাবে মিস্টার অরুণকে নির্দোষ ঘোষিত করল আর পুলিশকে নির্দেশ দিচ্ছে যে তারা মৃত দীনদয়াল বাবুর মেয়ে শালিনীকে তাড়াতাড়ি খুঁজে বের করে আদালতে পেশ করুক। এত বড় ধোঁকা! হ্যাঁ সাহেব, ওরা মনে প্রাণে আপনার মৃত্যু কামনা করছে, যাতে আপনার মৃত্যুর পর ওরা আপনার সম্পত্তি নিয়ে ফুর্তি করতে পারে। বন্ধ করে এই নাটক। গিরগিটির মতো রং পাল্টানো মেয়ে ছেলে, এবার আমি তোমার বিষয়ে সবকিছু জেনে গেছি। কলঙ্কিনী, দুশ্চরিত্রা, এবার আমি বুঝতে পেরেছি যে তুই পায়ে পরা জুতো, যাকে আমি মাথার মুকুট বানিয়ে ফেলেছিলাম, কিন্তু তুই বাজারে বিক্রি হওয়া একটা বেশ্যা। আর আমি তোকে বিক্রি হতে আবার ওই বাজারে ছেড়ে আসবো। অনেক হয়েছে সিনা সাহেব, অনেক হয়েছে। কলঙ্কিনী, কুলটা, কুলাচ্ছিনি, বেশ্যা, এইসব নানান রকমের বদ কথা আপনি আমাকে কিভাবে বলে ফেললেন, আর সেটাও একটা শয়তানের কথা শুনে মাত্র, যে আমার মতো একটা নিঃসহায় মহিলার সম্মানকে দুটো রুটির টুকরোর জন্য বরবাদ করে দেয়। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি জীবন আর মৃত্যুর মধ্যে লড়াই করছিলেন, আর আমি দিন রাত আপনার সেবা করেছি। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি মা, বোন, বউ আর মেয়ে হয়ে আপনার সেইভাবে সেবা করেছি যা আপনার আপনজনও করেনি। যেই অরুণের নাম নিয়ে আপনি আমার চরিত্রকে সন্দেহ করছেন, ও আমার জীবনে তখন এসেছিল যখন ও আপনার কোম্পানিতে চাকরি করত না। এরকমই একটা ঝড়ের রাত ছিল যখন অরুণের ভালোবাসা আর আমার ভালোবাসার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়ে গেল। কেন আমার যা চাহিদা আছে সেটা আপনি পূর্ণ করতে পারবেন না। বিয়ের পবিত্র বন্ধনে শুধু যৌবনের বাসনা রয়েছে, আর কিছু নেই। আমি তোকে টাকা, সম্পত্তি, ইজ্জত, সম্মান, দুনিয়ার সব বিলাসিতা দিয়েছি। কেননা তোমার অসুস্থ শরীরকে সেবা করার জন্য একটা জোয়ান চাকরানির দরকার ছিল। আপনার শরীরকে আমি সুস্থ করার চেষ্টা করেছিলাম, কিন্তু নারীরও একটা চাহিদা থাকে, সেটা আমি কি দুনিয়ার সব জওয়ান মহিলার সেটা দরকারই পড়ে। আর যদি সেই বন্যাতে মর্যাদাটা ভেঙেই গেছে, তাতে আমার কি দোষ? দোষ? তোর লজ্জা হওয়া উচিত বেহায়া নারী, লজ্জা হওয়া উচিত। স্বামীর মর্যাদা পালন করা একটা পত্নীর ধর্ম হওয়া উচিত, কিন্তু তোর মতো একজন মহিলা সম্মানের কি বোঝে? সমু ঠিকই বলেছিল যে রক্ত জলের থেকে গাঢ় হয়, কিন্তু আমি ছিলাম বোকার হদ্দ যে তার সমস্ত ধনসম্পত্তির ওয়ারিস তোকে বানিয়েছে। কিন্তু এবার সেটা হবে না। আমি আজই আমার উইল বদলে দিচ্ছি, আর তোকে আবার সেই নোংরা জায়গায় পৌঁছে দেব যেখান থেকে আমি তোকে তুলে নিয়ে এসেছিলাম। নাও গেট আউট, আই সে গেট আউট ফ্রম। সিনা সাহেব, সিনা সাহেব, সিনা সাহেব, কি হলো? তুমি আমাকে ছোঁবে না। সিনা সাহেব, সিনা সাহেব, সিনা সাহেব। কি? উনি চিরদিনের জন্য চলে গেছেন।
আজকে আমরা সব বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। এবার তো আমি সিনা সাহেবের সব সম্পত্তির একমাত্র অধিকারী। এবার আমরা দুজনে জীবন শুরু করব। ফালতু কথা বলছো? এখনো সিনা সাহেবের লাশ ঠান্ডা হয়নি, ওনার আত্মা এখনো এই কামরা থেকে বেরোয়নি, আর তুমি নিজের স্বার্থের কথা বলছো? কি বলছো? হঠাৎ তোমার মনে সিনা সাহেবের জন্য এত দরদ কোথাতে ফুটে পড়ে? ভুলে গেছো যখন আমরা দুজনে মিলে ওনাকে ধোকা দিতাম, ভালোবাসতাম, আর আমরা দুজনে একটা স্বপ্ন দেখতাম যে উনি কবে মারা যাবে? ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, কারণ আমার অন্ধ যৌবন যে ভালোবাসাকে আসল ভালোবাসা মনে করেছিল সেটা ভালোবাসা ছিল না, শুধুমাত্র বাসনা ছিল। তবে তুমি কান খুলে শুনে নাও, যদি তোমার ভুলের পশ্চাতাপ হচ্ছে তবে সারা জীবন গরিব হয়ে থাকার তৈরি হও। যদি আমি তোমাকে চাকরি থেকে বার করে দিই না, তবে ভারতবর্ষের কোনো সম্মানীয় কোম্পানি তোমাকে জব দেবে না। সারা জীবন রুটির একটা একটা টুকরোর জন্য ভিক্ষে করতে হবে। আমার যায় আসে না, দানে পাওয়া স্বর্গের থেকে আমার গরিবের থাকা নরক অনেক বেশি ভালো। আমি অনেক পরিশ্রম করব, মজদুরি করব, জুতো পরিষ্কার করব, পাথর ভাঙবো, কিন্তু তোমার গোলামি করব না কখনো। গুড বাই। দাঁড়াও অরুণ, তুমি আমার ভালোবাসাকে এইভাবে লাত মারতে পারো না। তুমি আমাকে থামানোর কে বলো তো? আমার পেটে তোমার বাচ্চা আছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। হুজুর, আপনার হাতে ফাঁসির হাত কেন? আমার ধান্দাই হলো ফাঁদ পেতে লোকেদেরকে ফাঁসানো, সেই জন্য সবসময় হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়াই। জানি না কখন কার জন্য কাজে লেগে যায় এটা। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। সব বুঝতে পেরেছি, এই কসাই আমাকে জবাই অবশ্যই করবে একদিন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওই সাধুরাম আমাকে মেরে ফেলবে কোনো এক সময়। খুন? কিন্তু কেন? কারণ আমি শালিনীর মৃত্যুর একমাত্র সাক্ষী। শালিনীর মৃত্যু? হ্যাঁ অরুণ বাবু। কি, আমার শালিনী মারা গেছে? হ্যাঁ, ওই কসাই শালিনীকে মেরে তার লাশ মাটির নিচে পুঁতে ফেলে দিয়েছে। বেঈমান, মালিকের সব ব্যাপার তুই ওকে বলে দিয়েছিস? এই নে তোর বেঈমানির পুরস্কার। হারামজাদা, তোকে আমি ছাড়বো না, তোকে প্রাণে মেরে ফেলবো আমি। শিকার। বস, পুলিশ! চলো চলো চলো, পালা পালা এখান থেকে, পালা, চল চল চল। এই রইল আমার রেজিগনেশন। তুমি কি রেজিগনেশন দেবে? আমি তো তোমাকে আগেই ডিসমিস করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তোমার বাঁধন থেকে চিরতরে মুক্ত হয়ে গেলাম আমি, মিসেস মোনালিসা সিনহা। গুড বাই অ্যান্ড ফরএভার।
কনগ্রাচুলেশন ম্যাডাম, সিনহা বাবুর ওয়ারিস। এই নিন। তোমার বায়োডাটা ভালো, কিন্তু আমাদের এই কাজের জন্য এক্সপিরিয়েন্স লোক চাই। আমি কি বুঝতে পারি? ও ইয়েস, সিট ডাউন প্লিজ। স্যার, এক্সপিরিয়েন্স তো কাজ করার পরে আসে। আপনি আমাকে চান্স দিন, আমি নিজেকে প্রুভ করে দেখাবো। আই এম সরি মিস্টার। হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ এখানেই আছে। আপনি যেমন বলবেন তেমনই হবে। ওয়েল, এখন আপনাকে টেম্পোরারি একটা চাকরি দিতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কোনোদিন ভুলবো না আপনার এগুলো। আমি ওর সঙ্গে পরে কথা বলবো। আরে অরুণ, তোমার চাকরিটা পাক্কা হয়ে গেছে। থ্যাংক ইউ। আরে থ্যাঙ্কস আমাকে বলো না, ওনাকে বলো, যার রিকোয়েস্টে তোমার চাকরিটা আজকে পার্মানেন্ট হয়ে গেল। কার কথাতে? সিনা অ্যান্ড সিনা কোম্পানির মালকিন লেডি মোনালিসার রিকোয়েস্টে। তোমার কপাল খুব ভালো, মানতেই হবে। মোনালিসা? আমি এই চাকরিটা চাই না, আমি এই চাকরি চাই না। আমি জানতাম যে তুমি অবশ্যই ফিরে আসবে। আমি তোমার সাহায্যের দূত হয়ে আসিনি এখানে। আমি শুধু এটা জানতে চাই, সেদিন চাকরির জন্য কেন সুপারিশ করেছিলে তুমি আমার? আমি যে তোমার বাচ্চার মা, আমি চাই না যে আমার বাচ্চার বাপ জায়গায় জায়গায় ধাক্কা খেয়ে বেড়াক। দেখো, ভালো করে দেখো না, নাক আর চেহারাটা দেখো, আর গায়ের রংটা একদম তোমার মতো। নিজের বাচ্চাকে ভালোবাসবে না? না, আমি এটা করতে পারবো না। বাহ মোনা দেবী, বাহ বাহ। সমু, মনোরমা দেবী, সিনহা সাহেবের সম্পত্তির একটা টুকরো এই গরিবের ঝুলিতেও দিয়ে দিন। না হলে কি? না হলে যে গোপন কথা আমি জানি, কালকে গোটা দুনিয়া জেনে যাবে। ইউ স্কাউন্ড্রেল, গেট আউট ফ্রম হিয়ার। নিজের হিস্সা না নিয়ে, হ্যাঁ? মঙ্গল, রাধে, রামু। চিৎকার করার দরকার নেই মনোরমা। মনে রেখো, যাকে তুমি ঘর থেকে বের করে দেবে, সে ঘরে ঢোকার গুপ্ত দরজা ঠিকই খুঁজে নেবে। অরুণ বলছি। অরুণ, আমাদের বাচ্চাকে কেউ তুলে নিয়ে গেছে। কি বলছো? প্লিজ অরুণ, খোকাকে খোঁজার জন্য আমায় হেল্প করো। অরুণ প্লিজ। শোনো অরুণ, তোমার তো বেঁচে থাকার অনেক কারণ আছে, কিন্তু এই অসহায় নারীর তো একটাই সাহারা। প্লিজ অরুণ, আমার পরে দয়া করো, কিছু করো। মেম সাহেব কোথায়? মোনা, মোনা। অরুণ, অরুণ, আমি খোকা ছাড়া বাঁচতে পারবো না। ধৈর্য ধরো, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, আমার প্রণাম নেবেন কাকিমা। সমু, সমু, আমার খোকা কোথায়? তোমার খোকা আমার কোলে খেলছে, খুব খুশি আছে। এই নাও, শোনো ওর আওয়াজ, শোনো। খোকা, সময় সময়ের খেলা কাকিমা। কি চাও তুমি? তোমার ভালোবাসার দুলালকে ফেরত দেওয়ার পারিশ্রমিক শুধু 30 লাখ টাকা, অনলি 30 lakhs। আর একটা কথা মনে রেখো, নিজের সাথে পুলিশ বা অরুণকে আনার ভুলটা তুমি করো না। সমু, সমু। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খোকা কোথায়? খোকা, আমার খোকা কোথায়? আমি এখানে কাকিমা। সমু,
আমার খোকা কোথায়? কাকিমা, তোমার ভবিষ্যৎ হলো খোকা, আর আমার 30 লাখ টাকা। এতে 30 লাখ টাকা আছে, নাও। এবার আমার খোকাকে ফেরত দাও। ওই যে তোমার খোকা। খোকা, আমার খোকা আটকে কেন গেল? দড়িটা আটকে গেছে মোনা দেবী, দড়িটা আটকে গেছে। সাধুরাম? হ্যাঁ মনোরমা দেবী, ঠিক চিনতে পেরেছেন আমাকে। আমি সেই সাধুরাম। সমু তো নিজের ভাগটা নিয়ে কেটে পড়ল, তাই আমিও ভাবলাম আমি কেন আমার ভাগটা ছেড়ে দিই। কি চাও তুমি? মনোরমা দেবী, আমি জানি আপনার প্রাণ এই বাচ্চাটার মধ্যে আটকে আছে, আর আমার বাঁচা মরা আইনের হাতে। যদি বাচ্চাটাকে বাঁচাতে চাও তাহলে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাও। আমি কিছু বুঝলাম না। বুঝতে যখন পারোনি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। কারণ এই হিসেবটা খুবই সহজ মনোরমা দেবী, খুবই সহজ। তুমি স্বীকার করে নাও যে তুমি শালিনী আর বেকাকে খুন করেছো, তাহলে আমি তোমার এই প্রাণ, তোমার এই বাচ্চাকে অরুণের হাতে তুলে দেব, যে আসলে এই বাচ্চাটার বাবাই নয়। এত কি ভাবছো? বাচ্চাটাকে যদি বাঁচাতে চাও নিজের জীবন তো দান করতেই হবে, না হলে এই বাচ্চাটা মারা পড়বে। না না, আমি রেডি। কত বুদ্ধি তোমার, কত বড় মন। আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তোমার ফাঁসি হবে তোমার বাচ্চাকে আমি নিজের হাতে অরুণের হাতে তুলে দেব। কিন্তু এর কি গ্যারান্টি আছে যে আমার মরে যাওয়ার পর তুমি আমার বাচ্চাকে অরুণকে ফেরত দেবে? গ্যারান্টি? আমার কথাই হলো আমার গ্যারান্টি। কারণ সাধুরাম ফোকটে কাউকে কোনো জিনিস দেয় না। $30 লাখ টাকা অরুণকে দিয়ে যাবে। তোমার ফাঁসি হতেই এক হাতে অরুণের কাছ থেকে 30 লাখ টাকা নেব, আর অন্য হাতে তোমার বাচ্চাকে অরুণের হাতে তুলে দেব। ঠিক আছে, আমি কথা মানছি, কিন্তু যাওয়ার আগে একবার আমি আমার খোকাকে দেখতে চাই। ও নিশ্চয়ই নিশ্চয়ই। খোকা, খোকা, আমার সোনা খোকা, তোর কপালটাও তো দেখছি তোর মায়ের মতো। এখন তো সারা জীবন মা ছাড়া তোকে কাটাতে হবে খোকা। আরে ব্যাস ব্যাস ব্যাস, আর কান্নাকাটি করো না, নাহলে আমি আবার সাধু হয়ে উঠবো। বাচ্চাটাকে দাও। আরে দাঁড়াও মনোরমা দেবী, দাঁড়াও। যাওয়ার সময় এই পিস্টলটা তো নিয়ে যাও। এই পিস্টলটা দিয়েই আমি বেকাকে খুন করেছিলাম। ধরো। আদালতে যখন দোষ স্বীকার করবে এটা কাজে লাগবে। হ্যাঁ, যাও যাও। চলে গেল তোমার মা, চলে গেল। চলো, একটা গল্প তো শেষ হলো। এটা কি করছে সাধুরাম? চুপ। একটা কথা মন দিয়ে শোন। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, সাপ যেমন ছুঁচো গিলতে পারে না, তেমনি তোর ওই হারামের টাকা হজম হবে না। তাই তোর অসুস্থ হয়ে মরার চেয়ে সুস্থ অবস্থায় মরে যাওয়াই ভালো, বুঝেছিস? এই, ওটাকে নিয়ে গিয়ে কোথাও ফেলে দে, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি শালিনীর মার্ডার করেছি। ও আমার আর অরুণের ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। আমি শালিনীর পা ধরে কত কাঁদলাম যে ও আমার আর অরুণের মধ্যে থেকে সরে যায়। কন্ট্রাক্টের হিসাবে আমি তো ওকে 25,000 টাকাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও নিষ্ঠুর একদম মানল না। তাই অরুণের ভালোবাসা পাওয়ার জন্য আমি ওকে মেরে ফেললাম, আর ওর লাশটাকে
সাধুরামের বাড়ির পাশে এই জন্যে লুকিয়ে দিলাম, যাতে শালিনীর মার্ডার কেসে সাধুরাম ধরা পড়ে। কিন্তু সাধুরামের চাকর বঙ্কা লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে ফেলেছিল, যার জন্য আমাকে বঙ্কাকেও গুলি মেরে মার্ডার করতে হলো। ইওর অনার, আসামি তার অপরাধ কবুল করেছে। খুনের ঘটনার জায়গায় পাওয়া পিস্টল আর তার ওপরে এনারি আঙুলের ছাপ আছে। তাই আমি আদালতকে অনুরোধ করছি যে আসামিকে তার এই বিভৎস অপরাধের জন্য ওনাকে যথেষ্ট কড়া সাজা দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। থ্যাংক ইউ। ঘটনাস্থলের বিবরণ আর মিসেস মোনালিসা সিনহার নিজস্ব বয়ানে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অপরাধী খুব নৃশংসভাবে শালিনী দেবীকে খুন করেছেন আর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীকেও খুন করেছেন। তাই এই আদালত মোনালিসা সিনহাকে দফা 302-তে খুনের অপরাধের জন্য এই মাসের 24 তারিখে ফাঁসির সাজা শোনাচ্ছে। মিসেস মোনালিসা সিনহা, আজ 24 তারিখ। আপনার কোনো শেষ ইচ্ছে? আমি সাধুরামের সাথে দেখা করতে চাই। ওকে। শ্রদ্ধা মন্ত্রাদীনং পরি সদ্রাগং সূর্যস্য নিমৃচ্ছি শ্রদ্ধে সজ্জায়চ্চ মা শ্রদ্ধা দেবাধিবস্তে শ্রদ্ধা বিশ্বমেদং জগতো শ্রদ্ধা কাময়স্য মতারম শ্রদ্ধা কাময়স্য মতারম হবিষা বর্ধয়মসি মারুতঃ। অশক্তি, বিরক্তি, সুখ, দুঃখ সর্বপ্রকার দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে পরলোক গমন করো। জেলা সাহেব, আমি সাধুরামের সাথে একান্ততে কথা বলতে চাই। ওকে। সাধুরাম, তুমি তো ভালোভাবে জানো কি শালিনী আর বঙ্কার মার্ডার তুমি নিজে করেছো, কিন্তু ফাঁসি হচ্ছে আমার। কিন্তু এখন এইসব কথা বলে আর কি লাভ বলো? লাভ কিছু নেই, কিন্তু একটা বড় লোকসান থেকে ভয় লাগে। লোকসান? কিসের লোকসান? সারা জীবন তুমি একটা কথা মনে রেখো, তুমি যা করেছো সেটা আমি নিজের মাথায় নিয়ে ফাঁসি চড়তে চলেছি। ও, মানছি, মেনে নিচ্ছি। আমারও আফসোস হয় শালিনীর ব্যাপারটা নিয়ে, কারণ ওকে ভোগ করার আগেই ও আমাকে ছেড়ে চলে গেল। আর রইল বেকার কথা, ওর জন্য আমার কোনো দুঃখ নেই। ও 1 নম্বরের বেঈমান, বদমাইশ, শয়তান ছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি কোন লোকসানের কথা বলছো। তোমার সব অপরাধটাকে আমি মেনে নিয়েছি আর আমি ফাঁসিও চড়ে যাব, কিন্তু যদি তুমি খোকাকে অরুণকে ফেরত না দাও তবে কিন্তু আমার আত্মা শান্তি পাবে না। কেঁদো না মনোরমা, কেঁদো না। সাধুরাম বড়ই স্বার্থপর। বাচ্চাটাকে আমি ফেরত তো নিশ্চয়ই দেব, কারণ বাচ্চাটার বদলে আমি অরুণের কাছ থেকে 30 লাখ টাকা পাবো। ম্যাডাম, সময় হয়ে গেছে, আসুন। এসো। সাধুরাম, বলো। যা কথা দিয়েছ মনে রেখো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসুন, চলো।
হ্যালো অরুণ বাবু। ইয়েস। সাধুরাম বলছি। তোমার মোনা ম্যাডামের তো ফাঁসি হয়ে গেল, কিন্তু ওর বাচ্চাটা আমার কাছে আছে। টাকা নিয়ে সোজা আমার কাছে চলে এসো। সাধুরাম, সাধুরাম, আমি এখানে অরুণ বাবু। আমার খোকা কোথায়? টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, পুরো 30 লক্ষ, কিন্তু প্রথমে খোকা। ওহো, এক হাতে দেবে আর এক হাতে নেবে। ওহো, দারুণ দারুণ, মানতেই হবে। তোমার ভালোবাসার ফল এতে আছে। খোকা, হত্যাকারী, শয়তান, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। অরুণ বাবু, বেশি চালাকি করার চেষ্টা করবে না, কারণ আমি খুব ভালো করে জানি মোনা ম্যাডাম মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, যাতে এই বাচ্চাটাকে ভালোভাবে তুমি মানুষ করতে পারো। এখন থেকে তোমাকে আমি বারবার এই বাচ্চাটাকে দেখাবো আর বারবার টাকা খিঁচতে থাকবো। মনোরমা, মনোরমা, তুমি তুমি এখনো মরনি? হারামজাদা, তোকে না মেরে আমি কিভাবে মরতে পারি? তুই খালি মনোরমার কমজোরি দেখেছিস, মোনালিসার সাহস দেখিস না। বজ্জাত, এই নাটকটা কিন্তু আমি করেছি তোকে ধরার জন্যে, আর তার সাথে আমি আমার খোকাকে আবার থেকে ফেরত পাই। এবার তুই পালাতে পারবি না, কেননা পুলিশ চারিদিকে তোকে ঘিরে ফেলেছে। কিন্তু সব দোষ তো তুমি স্বীকার করে নিয়েছো। শোন, সত্যিকে সামনে আনার জন্য আমি আদালতকে নিজের বিশ্বাসে নিয়েছিলাম, যাতে তুই আর কানুনকে ধোঁকা না দিতে পারিস। কিন্তু আমি খুনি তখনই প্রমাণিত হব যখন কানুনের কাছে উপযুক্ত প্রমাণ থাকবে। প্রমাণ আছে সাধুরাম, প্রমাণ আছে। মোনালিসা তোমার মধ্যে জেলে যে কথা হয়েছিল তাকে আমরা পুরো রেকর্ড করেছি। এই নাও, শোনো। ও, তোমার অপরাধটা আমি নিজের মাথায় নিয়ে ফাঁসি চড়ে যাব। ও, মানছি, মেনে নিচ্ছি। আমারও আফসোস হয় শালিনীর ব্যাপারটা নিয়ে। ওকে ভোগ করার আগেই ও মরে গেল। আর রইল বেকার কথা, আমার ওর জন্য দুঃখ হয় না। ও এক নম্বরে বেঈমান, বদমাশ, শয়তান ছিল। বাহ মনোরমা দেবী, বাহ। শেষ অবধি আমার মতো পাপীর পাপ ধরা পড়েই গেল। আমি তোমার ওপর অনেক অন্যায় করেছি, আজ আমার জন্যই তোমার এই অবস্থা। আমাকে, আমার মতো পাপীকে পারলে পারলে একবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মনোরমা দেবী, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করে দেবো? তোকে? তুই আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলেছিলিস, তোকে ক্ষমা করে দেবো? আমার স্বামীকে নানা মিথ্যে কথা বলে ওনাকে মেরে ফেললি। ভুল করেছি। বজ্জাত, তোকে ক্ষমা করে দাও। ভুলে গেছি। যে একটা বাচ্চাকে তার মা থেকে আলাদা করে তাকে ক্ষমা করবো? আমি তোকে মেরে ফেলবো। ছেড়ে দাও। এক পা নড়বে না। শোনো সুন্দরী, সাধুরাম এত সহজে হারার পাত্র নয়। এবার তোকে, তোর ছেলেকে আর তোর প্রেমিককে একসাথে মারবো। হারামজাদা, দেখি এবার কে কাকে মারে।
দেখলে সুন্দরী, যাওয়ার আগে তোমাকে শেষ করে গেলাম। চল চল চল। হ্যাঁ যাচ্ছি তো, চলো না, চেঁচাচ্ছ কেন? সাধুরাম, মোনা, মোনা, দেখো দেখো আমাদের খোকা, দেখো। তোমার কাছেই সুরক্ষিত থাকবে অরুণ। এই বাচ্চাটা আমাদের ভালোবাসা স্মৃতি। তুমি তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি কত সৌভাগ্যবতী যে তোমার কোলে মরতে পারছি। খোকার খেয়াল রেখো তুমি। এখন থেকে তুমি ওর বাবার মা। ওকে ভালোভাবে মানুষ করো।